হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন ইউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান। বর্তমানে কাশ্মীর যে অ্যাটাক বা ইস্যু, সে সম্পর্কে কিন্তু অনেক চর্চা চলছে। ফেসবুক বলুন, ইউটিউব বলুন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সবখানেই কিন্তু এই কাশ্মীর ইস্যু নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে। ये था कोई दिसता जहांगीर तो यार बेड़ियां पे झुलदे यार तू मौत दी कसम दी गेंद है যারা এগুলো করেছে তাদের শাস্তি চাই। আমার আর আমার বাচ্চার সিকিউরিটি চাই। अरे हम कौन है? हम हिंदुस्तानी हैं। हमने जाने दिए हैं। हिंदुस्तान से लेकर पूरी जंग आज़ादी के दौर से लेके अभी तक हम जाने दे रहे हैं। वह क्या मांगता है? हम पे तोहमतें ना लगाएं। हमारा साथ आपके साथ है, बताइए। ले आइए मुस्लिम रेजिमेंट फौज में, बताएंगे हम किस तरह से पाकिस्तान के अंदर घुस कर मारेंगे। কখনো তুষারপাতে সাদা চাদর মুড়ি দেওয়া কাশ্মীর, আবার কখনো টিউলিপ ফোঁটা মরশুম, পর্যটকদের ভিড় লেগেই থাকতো। পেহেলগাঁও মিনি সুইজারল্যান্ড, এ ছিল স্বপ্নের মতো সুন্দর আমার আপনার সকলের কাছে, কিন্তু এই নাম শুনলেই এখন আতঙ্ক। তো এখানে বিভিন্ন ভুল সঠিক বিভিন্ন তথ্য উঠে আসছে এবং কোনটা ঠিক কোনটা ভুল এ নিয়েও কিন্তু বিস্তর বিতর্ক রয়েছে। যাই হোক, এই ভিডিওতে আমি মূল 5টি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কাশ্মীর ইস্যু এবং কি কি সমস্যা হচ্ছে, কি কি হতে পারে এবং আমাদের কি করণীয়। তো টোটাল বিষয়গুলিকে আমি 5টি ভাগে ভাগ করেছি। প্রথমে আমি সেই ঘটনা সম্পর্কে বলবো, তারপর এখন কি হচ্ছে সেটা নিয়ে একটু ডিসকাশন করব এবং এই ব্যাপারে মানুষের প্রতিক্রিয়া কি, এবং তারপর এই ঘটনার ফলাফল কি হয়েছে বা কি হতে পারে এবং সব শেষে আমরা কি করতে পারি, তো এই সম্পর্কে আমি আলোচনা করব। দেখুন, কাশ্মীর নিয়ে অনেকের কিন্তু অনেক রকম মতামত রয়েছে। কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে এটা কাশ্মীর বা পেহেলগামেরও একটি নির্দিষ্ট জায়গা, সেটা হচ্ছে যে বৈশরণ ভ্যালি। তো এখানে কিন্তু একটা সুন্দর পরিবেশ রয়েছে। আমরা জানি কাশ্মীর হচ্ছে তোমার ইন্ডিয়ার সুইজারল্যান্ড বলা হয় এবং এই বৈশরণ ভ্যালি, বিশেষ করে বৈশরণ ভ্যালি খুবই সুন্দর এবং প্রায় সুইজারল্যান্ডের মতো দেখতে, জন্য একে ইন্ডিয়ার সুইজারল্যান্ড বা কাশ্মীরের সুইজারল্যান্ড বলে অনেকেই আর কি মনে করেন এবং এর পরিচিতি রয়েছে। তো ঘটনাটা সম্পর্কে কম বেশি অনেকেই জ্ঞাত, তারা আপনারা কিন্তু অনেকেই কম বেশি জানেন যে কি হয়েছে এবং আসল ঘটনাটা কি। দুদিন আগে আতাতীয় মানে জঙ্গির গুলিতে কিন্তু মোটামুটি 25 থেকে 30 জন কিন্তু আহত এবং তার মধ্যে অনেক কয়েকজন মৃত বলে কিন্তু অলরেডি ঘোষিত হয়েছেন। তো এখন বিষয় হচ্ছে যে এই ঘটনাটা আদৌ কোনো জঙ্গি গোষ্ঠী করেছে নাকি গভর্নমেন্টের কোনো পূর্ব প্ল্যান ছিল যাতে করে পাবলিকের যে ইন্টারেস্ট বা এখন ওয়াকফ ফিল বা বিভিন্ন ধরনের ইস্যু চলছে দেশে, সেই সমস্ত দিক থেকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য, নাকি অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে, নাকি নিয়মিত যেরকম পাকিস্তান থেকে অ্যাটাক হয়ে থাকে ইন্ডিয়া বিশেষ করে কাশ্মীরে, সেই রকম কোনো একটি ঘটনা। তো দেখুন, এক্ষেত্রে আমি যাই বলি না কেন, এর বিপরীত বা এর অপোজিটে কিন্তু অনেক বক্তব্য থাকবে এবং থাকাটাই স্বাভাবিক, কেননা এই রহস্যগুলো কিন্তু এখনো সম্পূর্ণভাবে মানুষের মধ্যে ক্লিয়ারলি আর কি সবার কাছে কিন্তু নেই। তো সেই দিক থেকে বলতে গেলে যদি আমরা বলতে যারা রেগুলার নিউজ ফলো করে, নিউজ পেপার দেখেন, তো আপনারা বুঝতে পারবেন যে এই বৈশরণ ভ্যালির ঘটনা এটা কিন্তু একটি নির্দিষ্ট ঘটনা বা হঠাৎ কোনো ঘটনা এরকম কিন্তু নয়। কাশ্মীরে বিশেষ করে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এরকম ঘটনা, হয়তো এর পরিসরটা একটু বড়, এর থেকে আরো পরিসর বড় হয়েছিল পুলওয়ামা ঘটনার সময়, কিন্তু এর থেকেও ছোট ছোট অনেক ঘটনা কিন্তু নিত্য নতুন ঘটে থাকে। এটাই যে একটা একমাত্র ঘটনা সেটা কিন্তু নয়, প্রতিনিয়ত কিছুদিন পর পর বা কয়েক মাস অন্তর অন্তর কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকে এবং সাধারণ লোক মারা গেলে
সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা সরকার থেকে কিন্তু সেরকম ভাবে সাড়া পাওয়া যায় না, বা হলেও সেটা কিন্তু একটা লোকাল লেভেলে সীমিত থাকে। কিন্তু এই ঘটনা যদি একটা সেন্টিমেন্ট আঘাত করে, বিশেষ করে যদি সৈনিকের উপর হয় এবং বড় পরিসর হয়, সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রেশার সৃষ্টি হয়, যার ফলে কিন্তু এই যে মোকাবিলাটা বা এই সংঘর্ষটা কিন্তু অনেকটা বড় রূপ ধারণ করে। তো সেই রকমই এটা হচ্ছে একটা। তো এক্ষেত্রে অনেকেই মনে করছেন যে গোটা কাশ্মীরে এত টহলদারি থাকে, এত নিরাপত্তা থাকে, তা সত্ত্বেও কিভাবে জঙ্গিরা অনুপ্রবেশ করলো। দেখুন, এ ব্যাপারে যদি আমি বলি, আমার যতটুকু নলেজ বা আমার জানা খবর, তাতে কিন্তু এখন যে ডিফেন্স মানে সৈনিকের সংখ্যা, সেটা কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে। কেননা নতুন করে রিক্রুটমেন্ট কিন্তু সেভাবে হচ্ছে না। তো এটা একটা অবশ্যই বড় কারণ, যাতে ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা সিস্টেম সেখানে কিন্তু ফাঁকফোকর থেকেই যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যতই চেষ্টা করুন না কেন, লোকাল লোক যদি সেখানে ইনভলভ হয়, সেক্ষেত্রে কিন্তু আগের থেকে কারণ জানা বা কারণ জেনে সেই হিসেবে পদক্ষেপ নেওয়াটা কিন্তু একটু কঠিন। কেননা যারা এনআইএ বলুন বা যেই সমস্ত আর কি স্পাই সিস্টেম থাকে আর কি সমস্ত দেশে, তো তারা কিন্তু ম্যানুয়ালি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করে, তারা সেখানে ডেটা কালেক্ট করে এবং তার বেসিসে কিন্তু তারা ইনফরমেশন দেয় এবং সেই হিসাবে কিন্তু কাজ হয়। বাট আপনি ভাবুন, কোনো লোকাল লোক যদি ইনভলভ হয়, হঠাৎ করে তাদের যদি মেন্টালিটি চেঞ্জ হয় বা তারা যদি কোনো সূত্র মারফত যদি কোনো কিছু সেই রকম সাহস বা কিছু একটা আর কি পেয়ে থাকে, যার জন্য তারা এটা করছে, তো সেদিক থেকে কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কিন্তু ব্যাপারগুলোকে কোনো ডিপার্টমেন্টের পক্ষ থেকে খুব সহজে কিন্তু পাকড়াও করা কিন্তু সম্ভব না। তো এখানে কিন্তু একটা মানে দীর্ঘসূত্রতা রয়েছে। তো সেই দিক থেকে দেখলে এটা যে কাশ্মীরের একটা চক্রান্ত বা যারা জেহাদি জঙ্গি গোষ্ঠী রয়েছে তাদের যে চক্রান্ত, সেটা বললে কিন্তু খুব একটা ভুল হবে না। কেননা এখানে লোকাল লোক যদি ইনভলভ না থাকে, সেক্ষেত্রে কিন্তু বাইরের থেকে কেউ এসে সেখানে অ্যাটাক করা, এটা খুবই একটা টাফ ব্যাপার। তো এটা আগের ঘটনাগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু আমরা জানবো বা দেখে থাকবো যে সেখানে অবশ্যই লোকাল কোনো ইনভলভমেন্ট থাকে, লোকাল কোনো মানুষের সহযোগিতা থাকে। এবং আপনারা সেখানকার বিভিন্ন নিউজ, কাশ্মীরের বিভিন্ন নিউজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে কিন্তু এক ধরনের জেহাদিপনা কিন্তু সৃষ্টি হয়েছে। তারা কিন্তু হিন্দু বিদ্বেষী বিভিন্ন কার্যকলাপ বা সেরকম কিন্তু যারা জেহাদি তারা রয়েছেন, সেখানে কিন্তু তারা সেই রকম মানে বিশ্বাসে কিন্তু তারা অলরেডি অভ্যস্ত হয়ে গেছেন। তারা কিন্তু কোনো মতেই হিন্দু কার্যকলাপ বা সুষ্ঠুভাবে জীবনযাপন কিন্তু পছন্দ করেন না। তারা যেই ধর্মে বিশ্বাস, সেক্ষেত্রে তাদের ধর্মের বিরুদ্ধে বা কোনো রকম যদি মানে ব্যবহার বা আচার আচরণের কোনো রকম পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকম খারাপ এবং যেটা খুবই ভয়ানক এবং খতরনাক সেই রকম কাজ করে থাকেন। তো সেক্ষেত্রে বলতে গেলে, এবং তার সাথে সাথে আমরা যদি যারা প্রত্যক্ষদর্শী, যারা সেখানে ছিলেন আর কি ঘটনার মধ্যে, তাদের যদি আমরা ইন্টারভিউ দেখি, তো তারা কিন্তু বলতে গেলে কম বেশি সবাই বলছেন যে যারা আর কি যে জঙ্গি গোষ্ঠী সেখানে আসছিল এবং 5 থেকে 15 মিনিট অব্দি গুলি চালিয়েছিল, তারা কিন্তু প্রত্যেকেই জিজ্ঞাসা করছিল যে আপনি কোন ধর্মের, যদি মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে কলমা পড়েন, এবং যদি না হন সেক্ষেত্রে কিন্তু তারা গুলি চালাবে বা অলরেডি গুলি করে আর কি করেছিল। তো এই দিক থেকে দেখতে গেলে টোটাল ব্যাপারটা কিন্তু মানে যারা জঙ্গি গোষ্ঠী, তারা কিন্তু মুসলিম যে পন্থা বা যে ধর্ম বিশ্বাসী, তারা কিন্তু সেইটাকে ফোকাস করে কিন্তু একটা হিন্দু বিদ্বেষী মনোভাব দেখিয়েছে। তো বন্ধুরা, সেই দিক থেকে দেখতে গেলে তারা কিন্তু যে মুসলিম ধর্মাবলম্বী এবং মুসলিমের মধ্যে জেহাদি, সেটা কিন্তু বোঝাই যায়। তো এখন প্রশ্ন হচ্ছে, এরকম ঘটনা প্রায় শোনা যায় এবং এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোনো রকম পদক্ষেপ না নেওয়া যায় এবং কঠিন শাস্তি দেওয়া না যায়, সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে একটা ভয় থেকে যাবে। এবং বিশেষ করে যেই সমস্যার জন্য আজকের আমার এই ভিডিওটা বানানোর জন্য বেশি করে চেষ্টা, সেটা হচ্ছে যে এখন কিন্তু
বিশেষ করে ইন্ডিয়াতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখন যারা হিন্দু ধর্ম বিশ্বাসী তারা কিন্তু মনে করছেন যে আমরা সেফ নই। আমরা তো দেশের ভিতরে অশান্তি, বিভিন্ন গন্ডগোল চলছে, তার সাথে সাথে কিন্তু আমরা যদি সীমান্তবর্তী এলাকা, সেটা বাংলাদেশ হোক কিংবা পাকিস্তান, তো সেখানে কিন্তু আমরা ভীষণভাবে মানে একটা ভয়ের পরিবেশের মধ্যে থাকি, বা যখন আমরা সেখানে যাই সেটা কিন্তু একটা ভয়ের পরিবেশ হয়ে থাকে, বিশেষ করে হিন্দুদের জন্য। তো এই এই সময়, এই পর্যায়ে যদি আমি বলি, তো সেক্ষেত্রে মুসলিমদের উচিত, যারা যারা প্রতিবাদী, তাদের, আমার মতে তাদেরকেও এ ব্যাপারে আওয়াজ তোলা উচিত। কারণ যারা এরকম নিম্নমানের কাজ করে তারা কোনো ধর্মেরই হতে পারেন না। তাদের একটাই পরিচয়, তারা জঙ্গি গোষ্ঠী, তারা জিহাদি, তারা মানবতা বিদ্বেষী। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের উচিত তাদের বিরুদ্ধে কথা বলা এবং তারা যাতে শাস্তি পায় এবং ভবিষ্যতে আর কেউ যাতে এরকম কাজ করতে সাহস না পায়, সেই ব্যাপারে আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া এবং সরকারের প্রতি প্রেসার ক্রিয়েট করা, যাতে তারা শাস্তিমূলক এবং দৃষ্টান্তমূলক আর কি তাদেরকে শাস্তি দেয়, সেই ব্যাপারে নিশ্চিত করা। তো এটা ছিল একটা মানুষের ভাবনা, যে এখন মানুষ কি ভাবছে। আমি যেমনটা বললাম যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু এখন অনেকেই আবার বিভিন্ন রকম ফেক নিউজ ছড়াচ্ছে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়া থাকলেই বুঝতে পারবেন যে নানান জন তারা নানান জায়গার থেকে বিভিন্ন ইনফরমেশন তুলে তুলে এই কাশ্মীর ইস্যুর সাথে রিলেট করে ছড়ানোর চেষ্টা করছেন। তো তাতে করে কিন্তু মুসলিমদের মধ্যে যে দাগ লেগেছে সেটা কিন্তু আরো বাড়ছে, এবং অনেক সময় সেটা কিন্তু একটা যে ধর্মের মধ্যে যে একটা বিদ্বেষ, সেটা কিন্তু বাড়িয়ে তুলছে। তো আমি বলবো যে আপনারা সেই রকম ফেক নিউজের থেকে একটু দূরে থাকবেন এবং চেষ্টা করবেন সঠিক সোর্স থেকে জেনে তারপর তর্কে জড়ানো বা সে নিয়ে আলোচনা করা। এবং তার সাথে সাথে সবার উচিত এই সমস্ত কাজকর্ম যাতে না হয় সেই দিকে আওয়াজ তোলা এবং সঠিক ইনফরমেশন মানুষকে দেওয়া। দেখুন, এখানে একটা সত্যি কথা হচ্ছে, এই ঘটনার যদি কারো সব থেকে বেশি ক্ষতি হয়ে থাকে তারা হচ্ছে কাশ্মীরি। কেননা আমরা জানি যে কাশ্মীর এত সুন্দর জায়গা, এবং দেখুন সুন্দরতা নিয়ে আমরা কি করব যদি সেটা আমরা ইউটিলাইজ করতে না পারি। এবং তখনই তার ইউটিলাইজ হবে যখন বিভিন্ন টুরিস্ট, ন্যাশনাল বলুন ইন্টারন্যাশনাল বলুন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে যায় এবং তার ফলে তারা মুনাফা অর্জন করে এবং তাদের যে অর্থনীতি সেটা কিন্তু সেইভাবেই চলে। তো এরকম একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলে ফার্দার খুব তাড়াতাড়ি সেখানে কেউ যাবেন বলে আমার মনে হয় না। তো সেক্ষেত্রে কিন্তু সব থেকে অবসাদ, সব থেকে খারাপ অবস্থার মধ্য দিয়ে কিন্তু তারা জীবনযাপন করবেন। তারা যতদিন না এই পরিবেশটাকে আশ্বস্ত করতে পারছেন যে সেখানে টুরিস্ট সেফ এবং যারা সেখানে যেতে চায় অনায়াসে যেতে পারে, ততদিন কিন্তু সেখানে সেরকম ভাবে টুরিস্ট আর কিন্তু যাবে না। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু একটা জটিল এবং গভীর সমস্যার মধ্য দিয়ে যাবেন। এবং আমার মনে হয় এখানে যদি সব থেকে কেউ খারাপ চায় তাহলে কিন্তু সেই জেহাদি জঙ্গি গোষ্ঠী। কারণ তারা যদি সত্যি কাশ্মীরের ভালো চাইতো তাহলে কিন্তু তারা এরকম ঘটনা করতো না, যার ফল কিন্তু সমস্ত কাশ্মীরবাসীকে ভোগ করতে হচ্ছে এবং তার সাথে সাথে ইন্ডিয়াবাসীকে। তো আমার মনে হয় যারা কাশ্মীরে বসবাস করেন তাদের উচিত এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে কথা বলা, তারা যাতে সেই সমস্ত কাজকর্ম করতে না পারে সেই দিকে খেয়াল রাখা এবং বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম আছে তাদের সাথে সহযোগিতা করা। তার ফলে কিন্তু সেখানে একটা সুস্থ পরিবেশ তৈরি হতে পারে এবং তারা কিন্তু একটা ভালো রকম জীবন যাপন করতে পারে। এমনিতেই পাহাড়ে অনেক সমস্যা থাকে, সেক্ষেত্রে যদি টুরিস্ট যাওয়া বন্ধ হয় তারা কিন্তু একটা গভীর সমস্যার মধ্যে পড়বেন। এবং তার সাথে সাথে যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই ধর্মের মধ্যে ভেদাভেদ, সেগুলো কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে বরাবরই কিন্তু বেড়ে আসছে এবং বাড়ছে, আজও বাড়ছে। তো সেক্ষেত্রে আমি আবার সেই কথাই বলবো যে দেখুন, যেটা ভুল সেটা ভুল। এক্ষেত্রে যদি কোনো পূর্ব পরিকল্পিত প্ল্যান হয়ে থাকে সেটা অবশ্যই জঘন্য থেকে জঘন্যতর, এবং তার সঠিক প্রমাণ সেটারও আমাদের সেই দিকেও ধ্যান রাখা উচিত যাতে সঠিক তথ্য বেরিয়ে আসে। এবং
এটা যদি সত্যিই সেই জঙ্গি গোষ্ঠীর দ্বারা এবং পাকিস্তান মদত হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের উচিত হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে ধর্ম বর্ণ সবকিছুর উপরে উঠে গিয়ে এর বিরোধিতা করা এবং এর বিরুদ্ধে কথা বলা। তো তার ফলে কিন্তু এই যে ফলাফল সেটা কিন্তু কমবে এবং ভালোর দিকে যাবে, এবং আমাদের যে মেলবন্ধন, ভারত যে একটা ডাইভার্সিটির দেশ, এখানে যে সব ধর্মের মানুষ সমানভাবে বসবাস করে, সেটা কিন্তু আবার প্রমাণিত হবে এবং আমরা কিন্তু উন্নতির দিকে যাব এবং আমাদের পরিবেশ অনেকটা সুন্দর হবে। কিন্তু এর যদি আমরা উল্টোটা করি, সেক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব বাড়তেই থাকবে, আলটিমেটলি আমরা কোনো উন্নতির দিকে যেতে পারবো না এবং আস্তে আস্তে আমাদের অবস্থা কিন্তু পাকিস্তানের মতো হয়ে যাবে। সেটা আমরা কখনোই চাই না। তো সুতরাং আমাদের ধর্ম বর্ণ ভুলে গিয়ে যেটা ভুল সেটাতে তার বিরুদ্ধে কথা বলা এবং যেটা ঠিক সেটা যাতে হয় এবং আমরা যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবে বসবাস করতে পারি সেই দিকে ধ্যান দেওয়া। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে এতটুকুই বলছি, কারণ এখন অনেক রকম বক্তব্য আছে, সোশ্যাল মিডিয়া অনেক কিছু ঘুরছে, অনেকে অনেক রকম কথা বলছেন। তো প্রত্যেকের নানান মত, সেটা আপনারা অবশ্যই জানেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে, জানা ভালো, কিন্তু ভুল কোনো তথ্য বা ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনি কারোর সাথে তর্ক করা বা ভুল কোনো ধারণা পোষণ করা সেটা কোনোভাবেই উচিত না। সুতরাং সঠিক জায়গা থেকে জানুন এবং তার সাথে সাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, এটাই আমি চাই। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে। ও এখানে একটা কথা বলে রাখি যে আমি দেখলাম যে আমাদের সোসাইটিতে এখনো অনেক এরকম কালচার রয়েছে, অনেক সংস্কৃতি রয়েছে যেটা মানব কল্যাণ এবং উন্নয়নের পথে অনেক বাধা হয়ে রয়েছে। তো আমি এই ব্যাপারগুলোকে আগে অতটা গুরুত্ব দেইনি, তবে আমি এখন চেষ্টা করব এই সমস্ত প্রথা, এই সমস্ত সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তার বিরুদ্ধে কথা বলা, যাতে আমাদের সমাজ আরো উন্নতি দিকে যায় এবং আমরা আরো সুস্থভাবে জীবনযাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।